আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসছি, স্পেশাল ক্লাস হতে চলেছে। আমার অনেক স্টুডেন্টরা এটার জন্য রিকোয়েস্ট করেছেন যে ভিডিও মেক করার জন্য। সো ক্লোজ নিয়ে আজকে কথাবার্তা হবে। ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের একটা অংশ। সো এটা আসলে আমাদের রাইটিংয়ে, স্পিকিংয়ে এবং রিডিংও পড়ে বোঝার জন্য খুবই ইফেক্টিভ। ওটা যে কেউ, এটা একাডেমিক স্টুডেন্ট হতে পারেন বা আইএলটিএস স্টুডেন্ট হলে তো অবশ্যই কার্যকরী। সো চলেন আজকে আমরা ক্লোজের নারী নক্ষত্র সব বের করে ফেলবো। সো তার আগে বলে নিই, ক্লোজ হতে গেলে একটা সেন্টেন্সের মধ্যে ক্লোজ হতে গেলে মানে সেন্টেন্সের মধ্যে তো একটা অংশ হবে ক্লোজ। সো ধরেন এখানে একটা সেন্টেন্স, এই যে কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ। সো ক্লোজ হতে গেলে তার অবশ্যই একটা বৈশিষ্ট্য থাকতে হবে মিনিমাম, ওটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। ওটার মধ্যে একটা ক্লোজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে, স্বতন্ত্র সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে, তাহলে ওটাকে ক্লোজ বলা যেতে পারে। সো আসেন, কারণ ক্লোজ আর ফ্রেজের মধ্যে এটাই পার্থক্য। ফ্রেজ অনেক সময় ফ্রেজের সাথে ক্লোজের পার্থক্য অনেকে ধরতে পারেন না। সো ফ্রেজটা হচ্ছে যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। সো যদি আমরা এরকমও বলি যে গঠনগত দিক থেকে ক্লজের কথা বলি যে কয় প্রকার, সো মূলত এটা গঠনগত দিক থেকে অনেকে বইয়ে এরকম লেখা আছে: প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তিন ধরনের ক্লজের কথা বলা হয়ে থাকে। প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ একই ধরা যেতে পারে এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে একটু আলাদা ধরা যেতে পারে। তো এভাবে ভাগ করলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সো সামনের টুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ওটা আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে এই দুইটা পড়ে আর কি, এটা আমরা কথাবার্তা বলবো, সমস্যা নেই। সো আসেন এই এক্সাম্পল সেন্টেন্সটা দেখি। যত আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে পরে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সংজ্ঞা টঙ্গার খুব একটা প্রয়োজন নেই, বা কত প্রকার কী কী এগুলো জানার প্রয়োজন নেই। আমরা দেখবো সাবঅর্ডিনেট ক্লজের যে কত প্রকার ভেদ আছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সো চলেন আমরা এর আগে শিখে নিই যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ধরেন আপনি একটা সেন্টেন্স লিখতে চাচ্ছেন, এরকম লিখলেন যে অলদো আই ওয়াজ টায়ার্ড আই কন্টিনিউড ওয়ার্কিং। আপনি যদি কাউকে বলেন আই কন্টিনিউড ওয়ার্কিং, আমি কাজ চালিয়ে গেলাম, তাহলে এই কথাটার পূর্ণ একটা থট, পূর্ণ একটা ধারণা কিন্তু সে পেয়ে যাবে যে আপনি একটা পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারতেছেন এই জায়গা দিয়ে, সো এই অংশটা দিয়ে বাক্যের। সো এখন যদি আমরা বাক্যের এই অংশটাতে আসি, অর্থাৎ এই ক্লজটাতে আসি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অলদো আই ওয়াজ টায়ার্ড, যদিও আমি ক্লান্ত ছিলাম, তাহলে মনে একটা প্রশ্ন আপনারও আসবে, বা যে কেউ শুনলে পরে বা আপনি লিখলে পরে রিডারের মনে প্রশ্ন আসবে যে পরে কী হয়েছে, তাহলে কি হয়েছে যে অলদো আই ওয়াজ টায়ার্ড, যদিও আমি ক্লান্ত ছিলাম, তো কি হয়েছে, প্রশ্ন আসে না মনে। সো এই যে প্রশ্ন আসলো মনে, এই পূর্ণ তথ্যটা দেওয়ার জন্য, পূর্ণ ধারণাটা বাক্যের দেওয়ার জন্য আরেকটা ক্লজের উপর ডিপেন্ড করতেছে এই ক্লজটা। সো এই জন্য এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা একা একা অর্থ প্রকাশ করতে পারতেছে, এই জন্য এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা যদি আমরা এই বাক্যের এই অংশটাকে যদি আমরা এই পুরো সেন্টেন্সটা থেকে আলাদা করে ফেলি এবং আলাদা করে নিয়েও বসাই, তবুও একটা পূর্ণ অর্থ দিতেছে, এটা পূর্ণ একটা সেন্টেন্স হইতে পারতেছে। আই কন্টিনিউড ওয়ার্কিং, আমি কাজ চালিয়ে গেলাম, পূর্ণ একটা অর্থ দিতে পারতেছে। সো এই জন্য এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একা একা অর্থ দিতে পারতেছে, একা একা একটা পূর্ণ বাক্যের মতো বসতে পারবে, এখানে ফুল স্টপ দিয়ে কিন্তু আলাদা করা যেতে পারবে, ঠিক আছে। সো পুরো একটা সেন্টেন্স বানিয়ে ফেলা যাবে। বাট এইটুকু লিখি যদি একটা জায়গায় অলদো আই ওয়াজ টায়ার্ড, তাহলে কিন্তু পূর্ণ একটা অর্থ দিচ্ছে না, পূর্ণ একটা থট আসতেছে না। আপনার মনেই একটা প্রশ্ন আসবে, যে মনে হবে যে এটা একটা ইনকমপ্লিট থট, মনে হবে যে এটার পরে কি হইল, এরকম একটা বিষয় মাথায় আসবে। সো সেই জন্য এইগুলোকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করে, এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা একা একাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেই জন্য এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থই তো স্বাধীন না। সো এই হচ্ছে বিষয়। এবার আসেন আমরা নারী নক্ষত্র সব কিছুই দেখবো, চলেন। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ বলছিলাম দুই ভাগে ভাগ করা যায় সাধারণত সব ক্লজগুলোকেই। হ্যাঁ, এই যে গঠনগত দিক থেকে যে তিন প্রকার আছে, যাই বলেন না কেন, যত প্রকারই থাকুক, তারপর আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আরও অনেক টাইপের আছে। সো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে আমরা কোঅর্ডিনেট ক্লজটাও ঢুকিয়ে ফেললাম। সো এবার দেখেন ওই জায়গায় যাই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম আছে মেইন ক্লজ, অথবা ওইটাকে আপনি বলতে পারেন প্রিন্সিপাল ক্লজ, কোনো সমস্যা নাই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে আমরা এভাবে চিন্তা করতে পারি, যেখানে পূর্ণ একটা অর্থ দেবে, যেমন আই উইল গো, এটা পূর্ণ একটা অর্থ দিতে পারতেছে। সো পরে যদি একটা থাকে আই উইল গো ইফ ইউ কাম, সো যদি ইফ ইউ কাম অর্থ যদি তুমি আসো, আই উইল গো যদি আমি যাব, সো আমি যাব যদি তুমি আসো। সো আমি যদি শুধু এইটুকু বলতাম, পরেরটুকু যেটুকু আমি লিখি নাই, যে যদি তুমি আসো, তাহলে কী হয়েছে, আপনার মনে প্রশ্ন জাগবে, তো কী হয়েছে যদি তুমি আসো। সো যদি আমি শুধু এইটুকু বলি আই উইল গো, আমি যাব, তাহলে কিন্তু অর্থ প্রকাশ পাইতেছে। বাট যদি আমি বলতাম ইফ ইউ কাম,
তাহলে কিন্তু পূর্ণ অর্থ দাঁড়াইতো না। এরকম ঠিক এই জায়গায়ও আমরা এটাকে কুলে নিয়ে আইসা এই জায়গায় বসাইছি, এটা পূর্ণ অর্থ দিতে পারতেছে, এটাও পূর্ণ একটা অর্থ দিতে পারতেছে। চাইলে কিন্তু আরও এখানে কিন্তু বাক্যের একটা অংশ থাকতে পারে এইটার পরে, কমার পরে। সো আমি জাস্ট একটু মানে মেইনটুকু রাখছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে বোঝানোর জন্য। সো এবার আসেন আমরা যদি একটু কোঅর্ডিনেট ক্লজের দিকে তাকাই, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন। এরপরে আবারও না সরি আমি আবারও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখাই এই সেন্টেন্সটার মধ্যে। শি লাইকস কফি, সে কফি পছন্দ করে। হি প্রেফার্স টি, সে চা পছন্দ করে। এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা সেন্টেন্সের অর্থ দিতে পারবে আলাদা করে ফেললেও। এই দুইটা কমার বাটের আগের অংশ এবং বাটের পরের অংশকে যদি আলাদা করে নিয়ে কোনো জায়গায় আমি লিখে ফেলি, তাহলে কিন্তু পূর্ণ একটা অর্থ দিতে পারতেছে, তো এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই অংশটাও আলাদা করে অর্থ দিতে পারবে, কিন্তু যেহেতু এখানে বাট যুক্ত আছে তাই এটার নামটা একটু চেঞ্জ করে বলতে পারি আমরা কোঅর্ডিনেট ক্লজ। তবে এটার মধ্যে ফেলা যায়। সো এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দ্বারা যুক্ত রয়েছে। বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। শেষেও লিস্ট দিয়ে দেবো এবং মনে রাখার উপায় দিয়ে দেবো। সো এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কমার পরে যদি এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত থাকে, কোনো একটা ক্লজ যুক্ত থাকে অন্য একটা ক্লজের সাথে, তাহলেও এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ধরে নিতে পারেন, এবং এটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত বিধায় এটাকে কোঅর্ডিনেট ক্লজ বলা যায়। সো ওকে ফাইন, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শিখলাম। মোটামুটি সাবজেক্ট ভার্ব থাকবে যেখানে একটা পূর্ণ অর্থ থাকবে, অন্য জায়গায় সাবজেক্ট ভার্ব থাকে, কোনো সমস্যা নাই। সো এটা মোটামুটি একটা পূর্ণ অর্থ প্রকাশ করে, পূর্ণ অর্থ একেবারে প্রকাশ করতে পারে। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজে পূর্ণ অর্থ প্রকাশ করে না যদি একা একা বসে। যেমন দেখেন যে এটা ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, একা মানে বসতে পারে না। ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে। যেমন এইটুকু বলা যাবে তখনই যখন এই অংশটা থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, এরকম একটা অংশ থাকবে, পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তখন আমি ডিপেন্ডেন্ট ক্লজটাকে বসাইতে পারবো। ঠিক আছে, বাট ওইটা বসাইতে ওইটার কোনো প্রয়োজন নাই। এরকম ক্লজ না থাকলেও কিন্তু এটা একটা পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারে, একটা বাক্য হিসেবে বসতে পারবে এই ক্লজটা। সো এবার আসেন আমরা এই জায়গায় আসি। সো এটা মাথায় রাখবেন, যদি সামনের দিকে এই অংশ কনজাংশনযুক্ত সেন্টেন্স অংশটা বসান, ক্লোজটা বসান, তাহলে কমা দিয়ে পরের অংশটা বসাইতে হয়। তো পরের অংশ আমি আর বসাইলাম না, শুধু ভেঙে ওইটুকু নিয়ে আসছি। অলদো আই ওয়াজ টায়ার্ড, এইটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ এটা অন্য আরেকটা সেন্টেন্সের উপর নির্ভর করছিল, তাই তো। সো এরকম যদি আমি আবারও বলি ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে কি হবে, আরও প্রশ্ন থেকে যায়, সেই জন্য বাকিটুকু আমাকে ফিল আপ করতে হবে কিছু না কিছু লিখে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় আমার কিছু না কিছু লিখে প্রকাশ করতে হবে। সো এই হলো আমার বিষয়। তার মানে বোঝা গেল এই যে ইফ কনজাংশনযুক্ত কোনো ক্লজ, সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশনযুক্ত ক্লজ অফকোর্স এটা কি হবে, ডিপেন্ডেন্ট ক্লজই হওয়ার চান্স 99.99%। যদি 0.1% কোনো কারণে থেকে যায় তাহলে আমি এরকম দিয়ে দিলাম আর কি। সো ধরেন এই যে আসলে এরকম থাকলে পরে, কনজাংশনযুক্ত থাকলে পরে, কমা থাকলে পরে, এইটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু মাথা রাখবেন সাবঅর্ডিনেটিং কনজাংশনযুক্ত কমাওয়ালা বা কমার পরেও যদি থাকতো, সো এরকম বিষয় ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ এটার পরে কিন্তু আরেকটা পূর্ণ থট আসবে না, যদি আমরা ওই পূর্ণ একটা ধারণা আসবে না সেন্টেন্স সম্পর্কে যদি আমরা পরের অংশটা না বলি। সো ইফ ইউ কাম, তো কোনো প্রশ্ন আসে কি হবে, যদি তুমি ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। ওই আগের অংশটাকে ইচ্ছে করলে এখান থেকে নিয়ে এসে বসাইতে পারি আরেকটা ক্লজ হিসেবে পুরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর এই ডিপেন্ডেন্ট ক্লজটা তখন নির্ভর করবে, এই তো বিষয়। সো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমরা বুঝলাম ডিপেন্ডেন্ট ক্লজ এর অর্থ দিলেও বোঝা যায়, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে কারো উপর নির্ভরশীল, মানে পরাধীন, তাই তো, এরকম বিষয়। এবার আসি আমরা এই পরের অংশটাতে। ডিপেন্ডেন্ট ক্লজকে অনেক ভাগে ভাগ করা যায়, অনেক ভাগ আছে। সো আসেন আমরা ভাগ টাগের ছাড়াও যদি আমরা এমনিতেও চিন্তা করি যে কি আরও রয়েছে ক্লজ, তো একটা আছে নাউন ক্লজ। আমরা এবার নাউন ক্লজ নিয়ে কথাবার্তা বলবো। নাউন ক্লজ আসলে সাবজেক্ট হিসেবে নাউনটা ওইটা বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ওই ক্লজটা বসতে পারে। সো আসেন আমরা
এটা রিলেটিভ প্রোনাউন দ্বারা কি হবে, রিলেটিভ প্রোনাউন দ্বারা এখানে যে আমি একটু আগে সাবঅর্ডিনেটিং কনজাংশনের কথা বলছিলাম, এখানে তো আপনাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন জিনিসটা আমি দেখাইছিলাম যে এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো প্রত্যেকটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এখানে যেরকম লিস্ট দিয়ে রাখছি শেষের দিকে সাবঅর্ডিনেটিং কনজাংশনেরও লিস্ট দেওয়া আছে, এবং আমার কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাসটাও আসতেছে। সো এটাতে আরও বিস্তারিত আপনার সেন্টেন্স মেকিং সহ শিখে ফেলতে পারবেন, এবং প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ সহ। এটা কিন্তু আমার কম্পাউন্ড সেন্টেন্সে এগুলোর ব্যবহার আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়ে দিছি, অলরেডি ভিডিও আছে, ডেসক্রিপশনেও দিয়ে দেবো। সো এবার আসেন এই জায়গায় আমি বলছিলাম যে নাউন ক্লোজটা চেনার জন্য, নাউন ক্লোজ আসলে অনেক টাইপের হইতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্টের সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, বা প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে। সো এখন কথাটা হচ্ছে এই যে নাউন ক্লোজটা চেনার জন্য আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, রিলেটিভ প্রোনাউন দ্বারা সেন্টেন্সটা বা ক্লোজটা কি স্টার্ট হবে। ক্লোজটা স্টার্ট হবে রিলেটিভ প্রোনাউন দ্বারা, সরি। সো রিলেটিভ প্রোনাউন কী আছে দেয়া আছে এখানে, রিলেটিভ প্রোনাউনটা দেয়া আছে হু, হুইচ, হুম, হুজ, দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন, মুখস্থ করে ফেলবেন। সো এরকম কনজাংশন যুক্ত থাকবে, তাহলে বুঝতে পারবেন যে এটা একটা নাউন ক্লোজ। এবার আসেন আমরা একটু এক্সাম্পলটা দেখি। সো সাবজেক্ট হিসেবে যখন বসে, এখানে এস দিয়ে বোঝাইছি যে সাবজেক্ট হিসেবে বসে এই কালো অংশটা। সো এই যে হোয়াট হি সেড, আমি যা বলেছিলাম। সো হোয়াট হি সেড, সে যা বলেছিল, ইজ ট্রু, তা হলো সত্য। এই যে সে যা বলছিল তা সত্য। সো এই যে হোয়াট হি সেড, এই অংশটা হচ্ছে আমার কি রিলেটিভ প্রোনাউন হোয়াট দ্বারা যুক্ত, এই অংশটা হোয়াট হি সেড একটা কি নাউন ক্লজ। এরপরে ওই অংশটাই হলো সত্য, এটা আলাদা একটা থট, ওইটা আলাদা একটা বিষয়। সো ওইটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম, আর এইটা হলো আমার আলাদা ভার্ব প্লাস বাকি অংশ কমপ্লিমেন্ট। সো এই অংশটাকে আমরা এটাকে এই সাবজেক্ট, এই যে না সাবজেক্টের স্থলে নাউন হিসেবে বসছে এই অংশটা। সো এটা হচ্ছে নাউন ক্লজ, এই খালো অংশটাকে বলা হয় নাউন ক্লজ। এবার আসি আমরা অবজেক্ট হিসেবে বসাবো, এবং এইটাকেও নাউন ক্লজ বলা যাবে। সো প্রত্যেকটাই নাউন ক্লজের উদাহরণ এখানে। তো এটা অবজেক্ট হিসেবে বসাইছি আমরা এই রিলেটিভ প্রোনাউন দ্বারা অবজেক্ট হিসেবে এই জায়গায় বসছে। এবার দেখেন আই ডোন্ট নো। সো কী জানেন না আপনি, ওই জায়গাটাকে অবজেক্ট হিসেবে বলছি আমরা যে ওয়ার শি লিভস, সে কোথায় বাস করে আমি জানি না। সো কোথায় বাস করে কথাটা হচ্ছে আমার এখানে একটা ক্লজ, সেটা ওই যে রিলেটিভ প্রোনাউন ওয়ার দ্বারা যুক্ত হয়েছে এবং প্লেসের কথা বলতেছে। সো এইটা হচ্ছে আমার কি অবজেক্ট ক্লজ, আর এইটা কিন্তু সামনে বসাইয়া সাবজেক্ট ক্লজ হিসেবে বসছে, আর এটা পেছনে বার্বের পরে বসাইয়া অবজেক্ট ক্লজ হিসেবে বসছে, এই ক্লজটা, আর এই ক্লজটা সাবজেক্ট হিসেবে বসছে এখানে। সো এবার আসেন, সো এবার প্রত্যেকটাই নাউন ক্লজ, আর এগুলো কিন্তু কি অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজের প্রকারভেদ। ডিপেন্ডেন্ট ক্লজ এটা কিন্তু ওই অংশটার উপর ডিপেন্ডেন্ট, ওইটা ছাড়া কিন্তু ওটা পূর্ণ হচ্ছে না। আই ডোন্ট নো পূর্ণ একটা কথা অর্থ প্রকাশ করতেছে, কিন্তু এইটা কিন্তু শুধু ওয়্যার হি লিভস, কোথায় সে বাস করে বলে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, পূর্ণ ধারণাটা ক্লিয়ার হচ্ছে না। সো সেই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো ডিপেন্ডেন্ট ক্লজ এখন যা পড়বো সবই ডিপেন্ডেন্ট ক্লজ, জাস্ট আমরা একটু এর মধ্যে যে প্রকারভেদ বিতর্কত যে বিষয়গুলো আছে এগুলোকে একটু আলাদা করে দিতেছি। এখন নাউন ক্লজ পড়তেছি আর কি, এটা এটা ডিপেন্ডেন্ট ক্লজ বটে। সো এটা একটা নাউন ক্লজ, সাবজেক্ট হিসেবে বসছে, অবজেক্ট হিসেবে বসছে। এখন আমরা এই যে ইজ, এমিজার, ওয়াজার, এগুলো বিভার, ওই যে বিভার্বের পরে আমরা একটা কমপ্লিমেন্ট হিসেবে এটা পাবো, কমপ্লিমেন্ট হিসেবে। যেমন মাই কনসার্ন, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে মাই কনসার্ন ইজ, যে আমার কনসার্নটা কী আসলে, মূলত আমার উদ্বেগটা কী। সো আমার উদ্বেগটা কী, এখানে ইজ বলে আমি এইটুকু বলছি, দ্যাট হি মাইট বি লেট, সে দেরি করতে পারে, এইটা আমার একটা কনসার্ন। সো এই যে ইজের পরে, সাধারণত ইজের পরে অর্থাৎ বি ভার্বের পরে আসতে পারে এই কমপ্লিমেন্টটা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে কনসার্নটা কী, আমার কনসার্নটা মূলত ওই যে কেউ একজনে লেট করবে, সেটা আমার কনসার্ন। সো এই কনসার্ন সম্পর্কে আমি কিন্তু কমপ্লিমেন্ট দিতেছি এই জায়গায়, এই জন্য এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কিন্তু সাবজেক্টের স্থলে বসছে, এই সাবজেক্টের স্থানে মাই কনসার্নটা বসছে। তারপর আমি যেটা বলছি দ্যাট হি মাইট বি লেট, ওইটা হচ্ছে আমার সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ মাই কনসার্ন সম্পর্কে কথাবার্তা বলতেছি। সো ওইটারই কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। সো কমপ্লিমেন্ট নিয়ে যাদের ঝামেলা আছে তাদের জন্য আরও আলাদা ক্লাস লাগবে, চলেন। সো এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সো সাবজেক্টকে আমরা এক্সপ্লেন করলাম। এবার আমরা দেখবো অবজেক্ট কমপ্লিমেন্টটা। সো এখানে দেখেন সাবজেক্টটাকে কিন্তু ওই যে মাই কনসার্নটাকে একটা এক্সপ্লেন করতেছি এই কালো অংশটা, এই জন্য সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওইটার তথ্য
দিতেছে আর কি। এখন যদি আমরা অবজেক্টের তথ্যটা দিই, যেমন এখানে অবজেক্ট আছে এটা, আর এটা হচ্ছে সাবজেক্ট, জাজ হচ্ছে সাবজেক্ট, আর ডিক্লেয়ার হচ্ছে ভার্ব, ডিক্লেয়ার্ড। সো ডিক্লেয়ার দ্য জাজ ডিক্লেয়ার দ্য উইনার। সো এই উইনার অবজেক্ট, এই অবজেক্ট সম্পর্কে আমি আরও কিছু তথ্য দিতেছি রিলেটিভ প্রোনাউন দ্বারা। এখানেও রিলেটিভ প্রোনাউন দের দ্বারা ছিল, এখানে রিলেটিভ প্রোনাউন হু দ্বারা আমরা আরেকটা তথ্য দিতেছি কার সম্পর্কে, উইনার সম্পর্কে। আগে ছিল মাই কনসার্ন সম্পর্কে, ওটা সাবজেক্ট সম্পর্কে, এখন অবজেক্ট সম্পর্কে দিতেছি বিদায় এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তো তখন তথ্যটা দিতেছি উইনার, হু পারফর্ম দ্য বেস্ট, যে ভালো পারফরমেন্স করেছিল, সবচেয়ে ভালো পারফরমেন্স করেছিল, যে যা বিচারক কিতা তাকে বিজয়ী ঘোষণা করলেন। দ্য জাজ ডিক্লেয়ার্ড উইনার, এই উইনারটার সম্পর্কে আরও তথ্য দিতেছে, এটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। সো এই জিনিসটা আপনি যখন এই জিনিসটা রিডিংয়ে পড়বেন, চাইলে কিন্তু আপনি এই অংশটা স্কিপ করে যেতে পারেন, পূর্ণ একটা ধারণা কিন্তু ওই জায়গায় দিয়ে দিছে, তারপর আপনাকে বাড়তি তথ্য দিতেছে এই উইনার সম্পর্কে, এটাকে বলা যাচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কথা বুঝতে পারছেন? সো এই জিনিসটা, সো প্রয়োজনের স্কিপ করা, কোনটুকু স্কিপ করা উচিত, কোনটুকু স্কিপ করা উচিত না, এটা আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে মূলত। তবে আপনি বুঝতে পারতেছেন যে উইথ সম্পর্কে আলাদা তথ্য দিতে পারে রিলেটিভ প্রোনাউন দিয়ে। সো যদি আমার মনে হয় যে আমার এই টাইপ কোয়েশনের মধ্যে আমার এইটুকু দরকার, তাহলে এটা পড়লাম, যদি প্রয়োজন নাই মনে করি তাহলে স্কিপ করলাম, এই হলো বিষয়। সো এবার আসি আমরা পরেরটাতে। আওয়ার সাকসেস ডিপেন্ডস অন হাউ হার্ড উই ওয়ার্ক। এখন কথাটা হচ্ছে এই যে অন প্রিপোজিশনটা আছে, এই যে ফর্ম প্রিপোজিশনটা আছে, এই প্রিপোজিশনের পরে কিন্তু আমরা একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে একটা ক্লজ বসাইছি। এই যে রিলেটিভ প্রোনাউন প্রিপোজিশনের পরে বসছে, ওই অংশটুকুকে ওই জন্য ওইটাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বাকিটুকু বসছে, এই ক্লজটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে, ঠিক আছে? সো আওয়ার সাকসেস ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে, অন দিয়ে পরে পুরোটাকে একটা অবজেক্ট হিসেবে দিতে পারেন, কিসের উপর ডিপেন্ডেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। তা প্রশ্ন চলে আসে কিসের উপর নির্ভরশীল, হাউ হার্ড উই ওয়ার্ক, আমরা কত কঠোর পরিশ্রম করি তার উপর ডিপেন্ড করে আমাদের সাকসেসটা। তো এই যে আমাদের সফলতা নির্ভর করছে কিসের উপর, অন দিয়ে পরে বলতেছে পুরো কথাটা একটা অংশ, যেটাকে আপনি একসাথে অর্থ দিলে ওইটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। কথা বুঝছেন? মানে ওই আমাদের সাকসেসটা ওরকম একটা বিষয়, যেটা রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত, ওইটা অবশ্যই নাউন, কি নাউন ক্লজ, তবে এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে। আগে শুধুই সরাসরি অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসছিল, আগে এই জায়গায় সরাসরি অবজেক্ট হিসেবে বসছিল, এই জায়গায় সরাসরি সাবজেক্ট হিসেবে বসছিল, এই জিনিসটা বুঝতে হবে। সো এবার আসেন আমরা যদি আরও দেখি, আরও এক্সাম্পল দেখি, আমার ভিডিওটা কয়েকবার টেনে দেখবেন এনজয় করতেছেন, যত বেশি দেখতেছেন কত ইনফরমেশন পাচ্ছেন আপনি। এবার আসেন আমরা যদি এই জায়গায় আরেকটা দেখি উদাহরণ, প্রিপোজিশনের পরে রয়েছে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে এটা। সো আমরা বলতে পারি হি হ্যাজ কাম ফ্রম, সে আসছিল আর কি, হ্যাঁ এসেছে, সে এসেছে। কোথা থেকে আসছে, ফ্রম দিয়ে আমরা বলছি, ফ্রম দিয়ে তো আমরা বলতে পারতাম ফ্রম সিলেট, ফ্রম ঢাকা, ফ্রম কি কানাডা। সো এই কানাডা না বলে পুরোটা ওই যে আপনি যখন সেন্টেন্স দীর্ঘ করতে চাইবেন বা একটা এক্সট্রা ইনফরমেশন দিতে চাইবেন, স্পেসিফিক কোনো প্লেসের কথা বলতে চাচ্ছেন না, কোনো একটা কাজের উপর নির্ভরশীল এরকম কিছু একটা বলতেছেন যে হোয়ার আই ইউজ টু ওয়ার্ক, যেখানে আমি আগে কাজ করতাম, মানে যেখানে আমি অভ্যস্ত ছিলাম আর কি কাজ করতে, আগে কাজ করতাম, অতীতের ইয়ার কথা বলতেছে, যেখানে আমি কাজ করতাম সেখান থেকে সে আসছে। এই ফ্রম দিয়ে পুরো একটা কথাকে আমরা একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নিতে পারতেছি। এখানে পুরো একটা এই ধরেন আমি কাজ করতাম সিলেটে, তো আমি বলতে পারতাম ফ্রম সিলেট। সো ওইটা না বলে পুরো একটা তথ্য ইনফরমেশন দিতেছি, যেটা অবজেক্ট হিসেবে বসতেছে এখানে, প্রিপোজিশনের পরের প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতেছে। সো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনারা সেন্টেন্স মেকিং করতে পারেন, অনেক কথাবার্তা বলতে পারবেন। সো দেখবেন কেমব্রিজের রিডিং আরও কিন্তু আছে, আমি আসতেছি একটু বলতেছি, ইনফরমেশন দিতেছি। কেমব্রিজের রিডিং যখন আপনারা পড়বেন তখন দেখবেন ওইখানে মানে হুট করে প্রিপোজিশনের পরে এই সমস্ত কথাবার্তা নিয়ে আসছে। তাহলে আজকের পর থেকে যাতে কারো কোনো মিস না হয়, এই জিনিসটা কি বুঝতে যাতে কারো অসুবিধা না হয়, যে পূর্ণ একটা তথ্যটাকে আপনি একবারে একসাথে জড়ো করবেন, তারপর বলবেন ওইটা থেকে, ওইটার উপরে, এটা প্রিপোজিশনের উপর ডিপেন্ড করবে কি অর্থ দিতেছেন, যে সাকসেসটা ডিপেন্ড করে কোনটার উপরে, ওই পূর্ণ কথাটার উপরে। একবারে পুরোটাকে একবারে সামারাইজ করে জিনিসটাকে আগে বুঝতে হবে, তারপর বলতে হবে ওইটার থেকে, এরকম কথা বুঝতে পারছেন? তো ওইটা থেকে বলতে ওই জায়গা থেকে সে কি আসছিল, এসেছে,
এবার আসি আমরা অ্যাডজেটিভ ক্লজটা নিয়ে একটু কথাবার্তা বলি। আজান পড়ছে, একটু বিরতি দেব। অ্যাডজেটিভ ক্লজ। সো অ্যাডজেটিভ ক্লজটা কি এখন আমরা এটা দেখব। সবগুলো এখন কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে কথাবার্তা বলতেছি। অ্যাডজেটিভ ক্লজের আরেকটা নাম আছে, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। অ্যাডজেটিভ ক্লজের আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সো আমরা আরও অনেক ভাগ আছে, আবি আছে। সো আমরা আলাদা আলাদা করেই দেখি প্রত্যেকটা কোন ধরনের ক্লজ আমরা পরে বলতেছি, যখন ক্লাস সম্পূর্ণ হবে বুঝতে পারবেন। সো আসেন আমরা রিলেটিভ ক্লজটা দেখি বা অ্যাডজেটিভ ক্লজটা দেখি। প্রথমে অ্যাডজেটিভ ক্লজটা দেখি, তারপর আমরা ওই যে এটার রেস্ট্রিকটিভ আছে, নন রেস্ট্রিকটিভ আছে, বা ডিফাইনিং নন ডিফাইনিং আছে, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো আসেন আমরা এখানে দেখলাম যে দ্য বুক রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত হয়েছে না, এই জায়গায়। এটাও কিন্তু আগে পড়ছিলাম নাউন ক্লজগুলো রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত হইতে পারে। সো সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। বাট এই জায়গায়ও আইসে দেখা যায় যে রিলেটিভ প্রোনাউন দ্বারাই যুক্ত হয়েছে। বাট ওইখানে দেখেন পূর্ণ একটা তর দিতেছে। এই জায়গায় যে বিষয়টা ওটা মূলত আমরা রিলেটিভ ক্লজটাকে আলাদা করে চেনার জন্য বলছি যে রিলেটিভ প্রোনাউন থাকলে এটাকে রিলেটিভ ক্লজ বলা যেতে পারে। আপনি যে কোনো জায়গায় যখন রিলেটিভ ক্লজ দেখবেন তখন রিলেটিভ প্রোনাউন ওইটাকে আপনি বলে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন ওইখানে সাবজেক্ট ভার্ব আলাদা করে ছিল, আমরা এই জায়গায় সাবজেক্টের পরে কিন্তু ভার্ব নাই, সাবজেক্টের পরে কিন্তু ভার্ব নাই, মাথায় রাখেন। দেখেন কি আছে একটা জিনিস, দেখেন সরাসরি সাবজেক্ট, তারপরে ওইটার সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছে দ্যাট আই ফরওয়ার্ড বলে, ভার্ব নাই কিন্তু। ওখানে কিন্তু সাবজেক্ট ভার্ব ছিল প্রত্যেকটাতে। দেখেন এখানে কিন্তু সাবজেক্টের উপর ভার্ব নাই। এই যেমন এখানে ছিল সাবজেক্ট হ্যাজ কাম, এই যে সাবজেক্টের পরে ডিপারসন, এই যে সাবজেক্টের পরে ইজ, এরকম ছিল। কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট দ্য বুক এর পরে কিছু ভার্ব দিছে না দিয়ে বলছে রিলেটিভ প্রোনাউনটা বসাইছে, তখন এইটাকে ধরে নিতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ মার্কা কথাবার্তা, অর্থাৎ ওই সাবজেক্ট সম্পর্কে তথ্য হইতেছে। এটা ইম্পর্টেন্ট। সো এইটার মধ্যে আবার টাইপ আছে। সো আসেন, সো আমরা শুধু রিলেটিভ ক্লজটাকেই বুঝতে চাই, তো পরে টাইপের দিকে যাচ্ছি। সো এই যে রিলেটিভ ক্লজটা রিলেটিভ কনজাংশন দ্বারা যুক্ত হয়ে ওই সাবজেক্টের এক্সট্রা ইনফরমেশন দিতেছে যে এইটা কি। এই বুকটা হইল আমি ধার করছিলাম যে ওই বইটা, তাইলে ওই বইয়ের একটা বৈশিষ্ট্য বলতেছে যে ওই বইটা ধার করা একটা বই, ওকে, যেটা আমি ধার করছিলাম, ওকে ফাইন। সো ওইটা হলো ইন্টারেস্টিং, ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখেন তো মজার বিষয়টা। সো অনেকে ভাববে যে বরুড হয়ে গেছিলো, বরুড কথাটা তো পাস্ট টেন্সে, তো এখানে আবার চলে আসলো ইজ বলে। সো জিনিসটা হচ্ছে ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এই বইয়ের বৈশিষ্ট্য বলতেছে। বইটা কি, কেমন বইটা, এই বইটা আমার দ্বারকৃত একটা বই, ওই বইটা হলো ইন্টারেস্টিং, মানে আকর্ষণীয় যাই বলেন। সো দ্য বুক এরপরে কোনো বার বসে নাই, সরাসরি রিলেটিভ প্রোনাউন দিয়ে ওইটার এক্সট্রা ইনফরমেশন দিতেছে, তারপরে অক্সিলারি ভার্ব আসতেছে। যেহেতু পরে অক্সিলারি ভার্ব আসছে, বুঝাই যাচ্ছে সামনের অংশটা ওইখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। সো যাই বলা হোক, ওইটা ফাইনাইট ভার্ব হোক আর যাই হোক, ওইটা কিন্তু আলাদা ইনফরমেশন ওই বই সম্পর্কে। সো এটা এডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, রিলেটিভ প্রোনাউন রয়েছে। তো রিলেটিভ প্রোনাউন আছে এবং এক্সট্রা ইনফরমেশন, ওই যে এখানে রিলেটিভ প্রোনাউন আছে এবং পূর্ণ একটা ইনফরমেশন দিতেছে, তারপর ইজ বলে সেন্টেন্সটা পূর্ণ করতেছে, তাইলে ওই অংশটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। কালো অংশটাকে রিলেটিভ ক্লজ বলা হয়। দ্য পারসন, ওই পারসন সম্পর্কে একটা তথ্য দিলাম যে হু কল্ড ইউ, যে তোমাকে কল করছিল, ওই পারসনের কথা বলতেছি আমি, ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, যে আপনাকে কল করছিল ওই আমার ভাই আর কি। সো এই বিষয়টা হচ্ছে অতিরিক্ত কথাবার্তা সাবজেক্ট সম্পর্কে, এখানে কিন্তু সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কথাবার্তা। সো এই জন্য এটা কিন্তু আবার এখানে ভার্ব নেই, সরাসরি নিয়ে আসছে, ওই সাবজেক্টের একটা তথ্য দিতেছে, এই জন্য এটাকে রিলেটিভ ক্লজ বলা যেতে পারে। রিলেটিভ ক্লজ ওই কারণে হইতে পারে যেখানে রিলেটিভ কি আছে, কি প্রোনাউন আছে দিয়ে শুরু হবে। সাধারণত এটাও ওইটার মতো রিলেটিভ প্রোনাউন দিয়েই শুরু হয়। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম যে ভার্বটা নেই। সো এবার আসেন আমরা একটু অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখি। অ্যাডভার্বিয়াল ক্লজটা কীভাবে, মানে এগুলো কী করে অ্যাডভার্বিয়াল, ওই যে অ্যাডজেক্টিভ ক্লজ তো অ্যাডজেক্টিভের, অর্থাৎ নাউনকে মডিফাই করবে। এই যে নাউনকে মডিফাই করলো, এই যে দ্য বুক আসছিল ওইটাকে মডিফাই করছে এই কথাটা, এই যে পার্সন ছিল এটাকে মডিফাই করছে এই কথাটা। সো ঠিক তেমনই অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজে মডিফাই করে একটা ভার্বকে, অ্যাডভার্বকে অলসো একটা অ্যাডভার্বিয়াল ক্লজে মডিফাই করে ভার্বকে
অ্যাডজেক্টিভকে অলসো অ্যাডভার্বকেও মডিফাই করে। সো যে কোনো কিছু মুখকে মডিফাই করতে পারে। অ্যাডভার্বের যে বৈশিষ্ট্য আছে ওখানে সেম বৈশিষ্ট্যটাই অ্যাপ্লাই করবে, অ্যাডজেক্টিভের যে বৈশিষ্ট্য আছে সেম বৈশিষ্ট্যটাই এখানে অ্যাপ্লাই হবে। সো এই জিনিসটা হচ্ছে দেখেন, আই লেফট, এখানে একটা বার্ব আছে, এই বার্বটাকে মডিফাই করতেছে বিফোর আই অ্যারাইভ। তো যখন আমি বলতেছি আই লেফট, আমি চলে গেছিলাম, হ্যাঁ আমি চলে গেছিলাম। সো এখন প্রশ্ন হচ্ছে যে বিফোর আই অ্যারাইভ কখন গেছিলাম, একটা টাইমের কথা আসতেছে, এটাকে বলে টাইম অফ ক্লজ, টাইম অফ ক্লজ বিফোর হি অ্যারাইভ, সরি বিফোর আই অ্যারাইভ বলছিলাম মেবি। সো এটা হচ্ছে বিফোর হি অ্যারাইভ। আই বললেও তো বলতে পারতেন না, আই বললে তো ম্যাচ করে না এখানে যেহেতু সাবজেক্ট আমি। সো আই লেফট, আমি চলে গিয়েছিলাম। আবার বলছি বিফোর হি অ্যারাইভ, সে আসার পূর্বে, সে অ্যারাইভ করার পূর্বে আমি লেফট করছিলাম আর কি, আমি চলে গেছিলাম। সো এই যে বিফোর দিয়ে ওইখানে আমার একটা সময়ের কথা বলতেছি, এরকম দেখবেন বিফোর আফটার দিয়ে টাইম ফ্রেমটা বেঁধে দেয় ওই জায়গায়, হ্যাঁ বিফোরে পরে আফটারে পরে। সো ওই বিফোর যুক্ত কথাবার্তার যেই অংশটা থাকবে ওই অংশটাকে বলা হবে একটা ক্লজ, যেটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর টাইমের সাথে সম্পর্কিত। আবার টাইমের সাথে সম্পর্ক ছাড়াও হইতে পারে, বিফোর আফটার দিয়ে তো টাইমের সাথে সম্পর্ক আনবেই, তবে এর বাহিরেও আছে কিন্তু। সো এই বাহিরে আমরা রিজনও প্রকাশ করতে পারে, একটু পরে দেখব। সো আবারও বলছি, এটা হচ্ছে একটা টাইম অফ ক্লজ। এবার আমরা রিজন ক্লজ বা আমরা কজ ক্লজ যদি দেখি, যে আমরা শিক্ষরাইট, সে খাচ্ছিল, একটা পূর্ণ অর্থ দিতেছে। তারপর আমরা যেটা ওই অংশটাকে আমরা যেটুকু বলতেছি যে ডিপেন্ডেন্ট ক্লজটা, বিকজ শি ওয়াজ হ্যাপি, কারণ সে সুখী ছিল, কী ছিল, কারণ সে হ্যাপি ছিল, এই জন্য সে কাঁদতেছিল, মানে সুখের কারণে খান দিলেছে আর কি, খান দিলাইছে। সো যাই হোক, এই যে বাংলা ছায়াছবিতে আমরা দেখতাম, বাংলা চলচ্চিত্রে আমরা দেখতাম যে সুখে পড়লে তারা কেঁদে দিত, কেন কাঁদো মা, কেন কাঁদো অমুক তমুক, তখন সে বলতো আরে বাবা সুখে কাঁদি, তোমার সুখে কাঁদি, তুমি যে এরকম সুখে খাদ্য দিত আর কি। তো এরকম কেন্দ্রে ফেলেছির মতো। এবার আসেন আমরা ওই জায়গায় যাই, যে আরেকটা উদাহরণ দেখি। দেখেন এটা হচ্ছে একটা কি কন্ডিশন ক্লজ, যেমন ইফ ইউ স্টাডি হার্ড, যদি আপনি কঠোর পরিশ্রম করেন, সো কঠোর স্টাডি করেন আর কি, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। সো এই যে বিষয়টা, আপনি সফল হবেন। সো তুমি কঠোর পরিশ্রম করলে তুমি সফল হবে, এটা এই কথাটা, এটা একটা শর্ত। ইফ মানে যদি, একটা শর্তযুক্ত বাক্য। সো শর্তযুক্ত সেন্টেন্স হচ্ছে এই পুরোটা, এটার মধ্যে শর্তটুকু হচ্ছে এইটার সাথে সম্পর্কিত। সো এটা একটা একা আবার অর্থ প্রকাশ করলে পূর্ণ একটা ধারণা দিতে পারবে না। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, মনে একটা প্রশ্ন আসে কী হবে তাহলে এটা বোঝা গেল ইন্ডিপেন্ডেন্ট। আবার এই ইন্ডিপেন্ডেন্টের মাঝে এটা যেহেতু ইফ যুক্ত করা, সেই জন্য এটাকে কন্ডিশন ক্লজ বলা যেতে পারে। এটা একটা কন্ডিশন ক্লজ বটে। তবে প্রত্যেকটাই যেহেতু কন্ডিশন আছে, যেহেতু রিজন আছে, যেহেতু টাইম ফ্রেমে আছে, সো সেক্ষেত্রে এটা কাকে মডিফাই করতেছে, বার্বকে মডিফাই করতেছে। এই যে গিয়েছিল কখন, এই সময়ের সাথে নির্ভরশীল। এই চলে গেছিলোটা কখন, এটাকে এক্সপ্লেন করতেছে এই জায়গায়। আবার খাচ্ছিল, কেন খাচ্ছিল, এক্সপ্লেন করতেছে এই জায়গায়। এই জন্য এই যে বার্বকে মডিফাই করতেছে, বার্বকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে। সো এই বিষয়টার জন্য এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। এই কালো অংশটাকে, এই পুরো অংশটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এই জায়গাটাও অ্যাডভার্বিয়াল ক্লজ, তবে এটা কি শর্তযুক্ত, অর্থাৎ কন্ডিশন ক্লজ, এটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা 3টা অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পল দেখলাম, ভিন্ন ভিন্ন টাইপ সহকারে। এখানে টাইপটাও লিখে দিছি আমি, হ্যাঁ, একটা মাথায় রাখেন। এবার আসেন কন্ডিশন ক্লজটাকে আরও 4 ভাগে ভাগ করা যায়। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ মিক্সড কন্ডিশন। যেটা মিক্সড কন্ডিশনাল, আমরা এটা কমপ্লেক্সের যে আছে, ব্যবহার আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এটা দেখবো। সবগুলোই ইফ যুক্ত, আর আমার আলাদা করে কোনো কথা বলতে হবে না, আশা করতেছি আপনার এমনিতেই বুঝে যাবেন এগুলা কন্ডিশন যুক্ত। কন্ডিশনাল সেন্টেন্সের সামনের অংশটা এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। এটা পরেও থাকতে পারতো, সেক্ষেত্রে কমা থাকতো না। সো যাই হোক, এবার আসি আমরা কন্ডিশনাল সেন্টেন্সের আমার একটা ভিডিও আছে, দেখবেন 4টা সেন্টেন্স দিয়ে কীভাবে সব কন্ডিশন শিখবেন। এটা ক্লজ চেনা একেবারে সহজ। এবার আসি আমরা কম্পারেটিভ ক্লজটা চেনার জন্য আমাদের দেন, এজ, লাইক, দ্য, মোর, দ্য লেস এগুলোর ইউজ আসতে পারে। সো এইগুলো আমরা দেখেও বলে দিতে পারবো মোটামুটি একটা কম্পারেটিভ ক্লজ। কম্পারেটিভ সেন্টেন্সের সাথে আবার একেবারে এখানে মিক্স করবেন না। দেখেন এখানে কম্পারেটিভ ক্লজ হইতে গেলে ওই সমস্ত জিনিসের আমরা সাহায্য নিতে পারি। যেমন এটা মোর নিছি, মোর ইন্টারেস্টিং, কিসের চেয়ে, ওইটার চেয়ে,
যেটা আমরা বলছি এই যে এই ক্লজটা পুরনো একটা ক্লজ দেখেন, দেন দ্য ওয়ান আই রিড লাস্ট উইক, সো দ্য বুক ইজ মোর ইন্টারেস্টিং, এই বইটা খুবই কী ছিল, আকর্ষণীয়, মানে ছিল আর কি, ইন্টারেস্টিং ছিল, এটা আরও ইন্টারেস্টিং ছিল কার চেয়ে, দ্য ওয়ান আই রিড লাস্ট উইক, যেটা আমি গত সপ্তাহে কী করছিলাম, পড়ছিলাম ওইটার চেয়ে। তাইলে এখানে মোটামুটি একটা কম্পেয়ার করতেছে, তুলনা করতেছে, এই জন্য এটা কম্পারেটিভ ক্লজ। এই অংশটাকে কম্পারেটিভ ক্লজ বলা যাবে। আমি কিন্তু সেন্টেন্সের কথা বলতেছি না, আমি ক্লজের কথা বলতেছি। এটা একটা কম্পারেটিভ ক্লজ। দেন কোনটার সাথে তুলনা করছে, দেনের পরে যা যা বলছে পুরো একটা থট নিয়ে যান, ওই পূর্ণ ধারণাটাকে আপনি তুলনা করতেছেন ওই আপনার আগের কথার সাথে, ঠিক আছে? সো এইটাকে তুলনা করতেছেন ওইটার সাথে, হ্যাঁ, এরকম এটা হচ্ছে কম্পেয়ার করতেছে, এই জন্য এটা কম্পারেটিভ ক্লজ। সো কম্পারেটিভ ক্লজ না একেবারে সহজ, আগেই বলছিলাম, এখানেও এজ আছে। সো শি ইজ, এই যে এজ দিয়ে দুই জায়গায় বলছে, শি ইজ অ্যাজ কাইন্ড হার মাদার, সে তার মায়ের মতোই দয়ালু, তার মায়ের মতোই সে দয়ালু। কথাটা বললে আমি কিন্তু কথাটা শেষ করতে পারতাম। সো কার মতোই বলছি, সো এই অতিরিক্ত কথাটা তার মতোই, তো তার মতোই কথাটা হচ্ছে আমার অ্যাজ হার মাদার, বা দুইটা এজ যেটা আছে ওই জিনিসটা হচ্ছে আমার কাছে কি, দুইটা এজের পরে এটা আলাদা জিনিস, হি ইজ কাইন্ড বলে ফেলতে পারতাম, বাট এজের যে ব্যাপারটা আছে, এজ হার মাদার, ওইটুকু হচ্ছে আমার কি কম্পারেটিভ ক্লজ। এই যে এখানে বলছে হি রান ফাস্টার বলে কিন্তু শেষ হইতে পারতো, কার সাথে তুলনা করতে, হিজ ব্রাদার ডাস, তার ভাই যতটা দ্রুত তার চেয়ে ফাস্টার, সে দ্রুত দৌড়ায়। সো শি রানস ফাস্টার, না হি রানস ফাস্টার, হ্যাঁ, সে তার ভাইয়ের চেয়ে দ্রুত দৌড়ায়। সো এই যে তার ভাইয়ের চেয়ে কথাটা, এই যে তার মায়ের মতোই কথাটা, এই যে যেটা আমি গত সপ্তাহে পড়েছিলাম এই কথাটা, এগুলো হচ্ছে ক্লজ, বাংলায় বাক্যাংশ। সো এখানে হচ্ছে ক্লজ, এখানে কালো করে দিয়ে আছে। এবার আসছেন, তো বুঝতে পারছেন এটা কম্পেয়ার করছে, এটাই কম্পেয়ার করছে তার মায়ের সাথে, এটা কম্পেয়ার করছে ভাইয়ের সাথে, যাই করুক কম্পেয়ার করছে, প্রত্যেকটা জায়গায় এজ অথবা দেনের ব্যবহারটা আমরা দেখেই বুঝতে পারছি এটা কম্পেয়ার করছে। এই জন্য এই কম্পেয়ারিং অংশটাই হচ্ছে আমার কি কম্পারেটিভ ক্লজ। এবার আসেন ইলেকট্রিক্যাল ক্লজটা কি। ইলেকট্রিক কথাটা আসলে মনে হয় ওই যে স্কিপ করে যাওয়ার মতো জিনিসটাকে বোঝায়, হ্যাঁ। সো ইলেকট্রিক বিষয়টা হচ্ছে যে বাদ দেয়া, ওমিট করার মতো, হ্যাঁ। ধরেন এই যে আমি বললাম শি ইজ টলার দেন আই, এইটুকু যদি বলি আমি, তাতেও কিন্তু আমার ওই যে কিসের মতো হইতেছে, কম্পেয়ার করা হইতেছে, শি ইজ টলার দেন আই, সে আমার চেয়ে লম্বা। সো শি ইজ টলার দেন আই, এখানে কিন্তু গোপনে আছে আই এম, শি ইজ টলার দেন আই এম টল, আমি যতটা টল তার চেয়ে কিন্তু সে লম্বা। সো এই যে আই এম বা এম কথাটা, আই এম টল বা এম কথাটা যে এখানে হাইড করা আছে, এইটুকু, এটুকু হাইড কথা, এটুকুর প্রয়োজন নাই। একটা সেন্টেন্সে শি ইজ টলার দেন আই বললেই শেষ হয়ে যায়। ওই ক্ষেত্রে এই যে হাইড এমটা আছে ওইটা কিন্তু হাইড করা, এই জন্য হাইডকৃত অংশ সহ যেই ক্লজটা থাকবে ওইটাকে আমরা ইলেকট্রিক্যাল ক্লজ বলতে পারি। আবার দেখেন দেন শি ডাজ, এখানে আবারও হাইড আছে, ডাজ, ওই যে শি স্পিক ফ্রেঞ্চ বেটার, সে ফ্রেঞ্চ বেটার ভালো বলতে পারে, দেন শি ডাজ, সে ওই যে কি বলতে পারে, তার চেয়ে, ওই সে যতটুকু বলতে পারে, হ্যাঁ, তার চেয়ে বেটার বলতে পারে ওই ব্যক্তি, ওই মেয়েটা যতটুকু বলতে পারে ছেলেটা তার চেয়ে বেটার বলতে পারে। সো এই যে বিষয়টা, ডাজ কথাটা এখানে হাইট, দেন শি বললেই শেষ হয়ে যেত, দেন শি স্পিক, এই যে এইটুকু গোপন হাইড হয়ে গেছে, ওই জন্য এটাকে ইলেকট্রিক্যাল ক্লজ বলা যেতে পারে এই অংশটাকে। আবার দেখেন ওয়াইল গোয়িং টু স্কুল, এইভাবেও সেন্টেন্সটা বলতে পারেন, কিন্তু এইটুকু বাদ দিয়ে দিতে পারেন, এই শি ওয়াজ বলার দরকার নেই আপনি যখন সেন্টেন্স লেখেন। যখন বলতেছেন ওয়াইল গোয়িং টু স্কুল, যখন স্কুলে যাচ্ছিল, তখন কথাটা হচ্ছে যাচ্ছিল বলতে এখানে বুঝতে পারছি এই হি দ্বারা, আই হলে এখানে বলতাম যাচ্ছিলাম, আর ইউ হলে বলতাম যাচ্ছিলে। সো এই যে বিষয়টা যখন স্কুলে যাচ্ছিল, এখন বিষয়টা হচ্ছে যাচ্ছিল, কথার কিন্তু সম্পূর্ণ হয় না, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অফকোর্স। সো ওয়াইল দিয়ে সেন্টেন্সটা কমা দিয়ে আলাদা যুক্ত হয়েছে, ওইটা কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বুঝতেই পারছি। ইলেকট্রিক্যাল ক্লজ কেন, কারণ এখানে হি ওয়াজ কথাটা মিসিং আছে, গোয়িং বলে ফেলছে সরাসরি। দেখবেন ওয়াইল দিয়ে সেন্টেন্স শুরু হইলে ওখানে যদি পরে বার বসে, তারপর বারবার সাথে আইএনজি বসাইতে হয়, মাস্ট বসাইতে হয়। সো এখানে ওয়াইলের পরে বার বসলে বারবার সাথে আইএনজি বসাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই গোপন কথাটা কী রইল, ওইখানে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে আমরা জাস্ট টেন্স অনুসারে বসাইছি ওয়াজটা সাবজেক্টের সাথে। সো ওইটা হাইড আছে, ওইটা লেখার মধ্যে লিখতে হয় না, বা আপনি যখন পড়বেন তখন দেখবেন রিডিং প্যাসেজ পড়তে যাইয়া ওয়াইলে পরে এরকম সরাসরি বারবার সাথে আইএনজি চলে আসে, তারপর ওখানে সাবজেক্টের সাথে একটা বার আপনি বসাই দিতে পারেন। ফার্স্ট টেন্স হলে ওয়াজ আর প্রেজেন্ট টেন্স হলে ইজ।
আর প্লুরাল হলে প্লুরালের মতো ওয়ার, আর এরকম বুঝতে পারে। সো এই যে বিষয়টা, ওয়াইল হি ওয়াজ গোয়িং টু স্কুল, যখন সে স্কুলে গিয়েছিল, ওই হি ওয়াজটা চলে গেছে, এখান থেকে হাইড হয়ে গেছে, এই জন্য এই ক্লজটাকে বলা যাবে ইলেকট্রিক্যাল ক্লজ। ক্লিয়ার? সো এবার আসেন, এবার যদি আমরা এই জায়গায় আসি, রিলেটিভ ক্লজটা আমি আবারও আলোচনা করতে চাই। রিলেটিভ ক্লজ একটু আগে বলছিলাম না, তো রিলেটিভ ক্লজের বলছিলাম যে আরও আলাদা পার্ট আছে, আমরা সবগুলো টাইপ নিয়ে সরাসরি কথা বলতেছি আর কি। রিলেটিভ ক্লজের আরেকটা টাইপ আছে, এটাকে রেস্ট্রিকটিভ ক্লজ বলা যায়, অথবা এটার আরেকটা নাম আছে ডিফাইনিং ক্লজ, আরও নাম আছে এটার, বুঝছেন? সো এই রিলেটিভ ক্লজ এর মধ্যে টাইপ আছে রেস্ট্রিকটিভ ক্লজ, ডিফাইনিং ক্লজ। তো ডিফাইনিং ক্লজ অথবা রেস্ট্রিকটিভ ক্লজ, আরেকটা আছে নন রেস্ট্রিকটিভ ক্লজ বা নন ডিফাইনিং ক্লজ। সো এভাবে চিন্তা করতে পারেন, রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ, অথবা ডিফাইনিং, নন ডিফাইনিং, মানে রেস্ট্রিকটিভের আরেক নাম আর কি ডিফাইনিং। সো এটা হচ্ছে একটা ইসেনশিয়াল ইনফরমেশন দিয়ে থাকে। যে আমরা প্রথমেই একটু দেখে নিই যে এটা একটা রিলেটিভ ক্লজ, আগের মতো। আগে আমরা বলছিলাম দ্য কার, ওই যে একটু আগে রিলেটিভ ক্লজে দেখছিলাম না, এই যে এই জায়গায় একটু দেখেন তো সবাই, আবার দেখেন কম্পারেটিভ সরি, এখানে রিলেটিভ ক্লজটা কোথা থেকে আসছিল, ওখানে আমি হুট করে বলছিলাম ওই জায়গায় অ্যাডভার্বিয়াল ক্লজ, ওয়াল্লা, কম্পারেটিভ ক্লজ, ইলেকট্রিক্যাল ক্লজ, তাহলে রিলেটিভ ক্লজ কোথায় পেয়েছিলাম? ওয়েট, ও এজেটিভ ক্লজটাকে এক্সপ্লেন করার সময় রিলেটিভ ক্লজ কথাটা চলে আসছিল। হ্যাঁ, এজেটিভ ক্লজটা বলার সময় রিলেটিভ ক্লজ কথাটা আসছিল, ওইটা অলসো একটা রিলেটিভ ক্লজও বলা যেতে পারে, ওই যে এজেটিভ ক্লজটা। সো এই কারণেও এজেটিভ ক্লজ আসতে পারে, বলতে পারেন এটা। সো এটাকে যদি রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত আছে বিদায় এটাকে আমরা ওই সাবজেক্ট সম্পর্কে তথ্য দিতেছে, আগের মতো কথাটা দেখার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতেছে, যেটা আউটসাইডে আমার করা আছে, পার্ক করা আছে, ওই জিনিসটা হলো আমার, ইজ মাইন। সো এখানে বার বাসতেছে আগের মতো, কিন্তু বিষয়টা দেখছেন যে দ্য কার দ্যাট ইজ পার্কড আউটসাইড, যে কারটা বাহিরে পার্ক করা আছে, এই যে দ্যাট ইজ পার্কড আউটসাইড, এটা হচ্ছে আমার ক্লজ। এইটুকু হচ্ছে, এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউনও রয়েছে বটে, বাট এটা ওই কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতেছে। এরপরে বলতেছে ওই কারটা হলো আমার, পার্ক করা, বাইরে পার্ক করা কারটি আমার। সো অতিরিক্ত ইনফরমেশন আপনি চাইলে বাদ দিতে পারেন, চাইলে আপনি রাখতে পারেন, তবে এটা কিন্তু দরকারি, এবং এটা কিন্তু ওই কার সম্পর্কে কথাবার্তা বলতেছে। সো এটা এসেনশিয়াল, এটা অফকোর্স, এটা বাদ দিলে কিন্তু পূর্ণ ধারণাটা পাওয়া যাচ্ছে না কারটা কী। সো কারটাকে আমি রাখতেছি, এটা মাস্ট আমার দরকার। কারটা হচ্ছে ওরকম কার যেটা বাইরে রাখা আছে, ওইটা আর কি, ওইটা হলো আমার। আমি স্পেশাল করে বলতেছি, আলাদা করে আমি কারটাকে চিনিয়ে দিতেছি। সো এটা ইনফরমেশনটা হচ্ছে এসেনশিয়াল ইনফরমেশন, কথা বুঝতে পারছেন? এটা অপরিহার্য একটা তথ্য, অপরিহার্য ইনফরমেশন। সো এটাকে ওই যে ক্লজটা, এটা মূলত এটার নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। এই অংশটাকে আপনি বলতে পারেন রিলেটিভ ক্লজ। এটা বাদ দিয়ে কখনো চিন্তা করা যায় না, এটা একটা এজেটিভ ক্লজের মতো। এই রিলেটিভ ক্লজটা আসলে মূলত এ টাইপ অফ এজেটিভ ক্লজই মূলত, যেটা দেয় কি অরিজিনাল, ওই যে এসেনশিয়াল ইনফরমেশনটা দেয়, মানে অপরিহার্য বা প্রয়োজনীয় ইনফরমেশনটা দেয়, ডিফাইন করে, বা লিমিটিং দ্য নাউন ইট মডিফাইস। সো এটা কিন্তু নাউনকে মডিফাইস করে, বুঝতে পারছেন? তো নাউনকে মডিফাই করে প্লাস এক্সট্রা ইনফরমেশন দেয়, যেটা অবশ্যই এক্সট্রা ইনফরমেশন হলো এটা অপরিহার্য, এটা দিতেই হবে, এবং দেওয়ার পরে এটা এইটুকু বসছে, সেক্ষেত্রে কমা ব্যবহার করা হয় না। এইটাকে নাউন ক্লজ অবশ্যই এজেটিভ ক্লজ বলতে পারেন, কিন্তু এটা কিন্তু রিলেটিভ ক্লজ তো অবশ্যই। তো এটার মধ্যে রিলেটিভ ক্লজের ভিতরের অংশ যদি আরও একটু পাই টু পাই ভেঙে বলি, তাহলে এটা হচ্ছে একটা কি রেস্ট্রিকটিভ ক্লজ। কি বলছি? রেস্ট্রিকটিভ ক্লজ বা ডিফাইনিং ক্লজ। সো আরেকবার দেখি আমরা, ওই যে প্রোনাউন দ্বারা যুক্ত আছে, দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর, যে বাড়ির পাশে থাকে, ওই ম্যানের কথা বলছি, ওই ম্যান ইজ এ ডক্টর, সে হলো একজন ডাক্তার। তাহলে এক্সট্রা ইনফরমেশন চাইলে আপনি পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন, তবে এটাই ইম্পর্ট্যান্ট, অবশ্যই এটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতেছে। সো এটা এসেনশিয়াল ইনফরমেশন। সো এই জন্য এটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। আবারও দেখাচ্ছি, এটা একটা রেস্ট্রিকটিভ ক্লজ, কারণ এখানে কোনো কমা নেই, ওই বুক সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতেছে, যেটা হচ্ছে ইন্টারেস্টিং, একটু আগেও বলছিলাম, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। প্রত্যেকটাতে আমি রেস্ট্রিকটিভ ক্লজ বলে লিখে দিচ্ছি। সো এগুলো রেস্ট্রিকটিভ ক্লজ। আবার আসি, রেস্ট্রিকটিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ নিয়েই মানুষের সাধারণত প্যারা। অনেকে জিজ্ঞেস করেন যে রেস্ট্রিকটিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ, আমার স্টুডেন্টের রিকোয়েস্ট রয়েছে যে এটাকে ভালো করে বোঝানোর জন্য। আমি আবারও বলছি, রিলেটিভ ক্লজ এক ধরনের রেস্ট্রিকটিভ ক্লজ, এটা এজেটিভ এর মতো কাজ করতেছে, সেই জন্য এটা এজেটিভ ক্লজ বলা যেতেই পারে। তবে আমি যেহেতু এখন আর ওই আগের তো এজেটিভ নিয়ে কথাবার্তা বলে ফেলছি, সেই জন্য আর ধরে নিলাম ওই দিকে আর যাচ্ছি না, আমি সরাসরি এখানে
কোনটা রেস্ট্রিকটিভ আর কোনটা নন রেস্ট্রিকটিভ সেটা জাস্ট চিনাচ্ছি। সো রেস্ট্রিকটিভ ক্লোজ চেনার জন্য আপনাকে মাথায় রাখতে হবে রেস্ট্রিকটিভ না বা ডিফাইনিং। এই ক্লোজটা চেনার জন্য মাথায় রাখতে হবে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে বাট কোনো কমা থাকবে না। সাবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন দিবে কিন্তু কমা থাকবে না, এবং এটা অপরিহার্য, এটা দিতেই হবে, এবং দিলে পরে পূর্ণ একটা ধারণা পাওয়া যায় সামনের সাবজেক্ট সম্পর্কে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো রেস্ট্রিকটিভ ক্লোজ বা ডিফাইনিং ক্লোজ। আর নন ডিফাইনিং বা নন রেস্ট্রিকটিভ ক্লোজ আমরা তখনই বলবো যখন ওইটার মতোই জাস্ট রিলেটিভ প্রোনাউন দ্বারা এটাও যুক্ত থাকবে, সমস্যা নাই, কিন্তু ওটার মধ্যে একটা কমা দেয়া থাকবে, দুই প্রান্তে দুইটা কমা দেয়া থাকবে এই ক্লোজের ক্ষেত্রে। সো ক্লোজের মধ্যে যদি কমা দেয়া থাকে এটা এসেনশিয়াল না, এটা নন এসেনশিয়াল। সো নন এসেনশিয়াল ইনফরমেশন অর্থাৎ অপরিহার্য নয় এমন ইনফরমেশন কমা দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে এই ক্লোজটাকে আমরা বলবো নন রেস্ট্রিকটিভ ক্লোজ। রেস্ট্রিকটিভ ক্লোজ নন রেস্ট্রিকটিভ ক্লোজ দেখতে একই রকম, বাট ওইটার একটা পার্থক্য হচ্ছে কমা থাকবে এটাতে আর ওইটাতে কোনো কমা থাকবে না। এটা অপরিহার্য, এটা অপরিহার্য নয়। এইটুকু বাদ দিলে পরেও আপনি সেন্টেন্স থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দেন, মাই আন্ট ইজ ভিজিটিং আস সুন, এটা পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে। আমার খালা যিনি কানাডায় থাকেন শীঘ্রই আমার সাথে দেখা করবেন, যিনি কানাডায় থাকেন এই কথাটা আমার কাছে ইম্পর্টেন্ট না মনে করতেছি, সেক্ষেত্রে আমি কমা দিয়ে দেবো। এক্ষেত্রে আমি রিডারে চাইলে নাও পড়তে পারে, এতে কোনো ইনফরমেশনটা ক্লিয়ার হয়ে গেছে যে ওটা আমার খালা যিনি দেখতে আসছেন, ওটা ইম্পর্টেন্ট না। তাইলে আমরা বুঝলাম যে নন রেস্ট্রিকটিভ ক্লোজটা কোনোভাবেই বেশ দরকারি নয়। চাইলে কেউ দিতে পারে ইনফরমেশন, চাইলে কেউ স্কিপ করে যেতে পারে, রিডারও চাইলে পড়তে পারে, চাইলে স্কিপ করে যেতে পারে। সো মাই ফ্রেন্ড লাভস টু রিড, আমার বন্ধু কি পড়তে পছন্দ করে। হ্যাঁ, তো এই যে পড়তে পছন্দ করে জিনিসটা, ওইটাকে আমরা মাই ফ্রেন্ডস সম্পর্কে একটা তথ্য দিতেছি। মাই ফ্রেন্ডটা কে? হুইজ আ টিচার, সে একজন টিচার। সো আমি মনে করতেছি না এটা ইম্পর্টেন্ট, তার এই পরিচয়টা দেওয়া, জাস্ট সে যে পড়তে পছন্দ করে সেটা আমি বলতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি চাইলে এটা যুক্ত করে দিতে পারি, এটা নন এসেনশিয়াল। সো আপনি নন এসেনশিয়াল জিনিসপাতি যখন এখানে দেখবেন, তবে অবশ্যই কমা দিয়ে যুক্ত থাকবে, এই রিলেটিভ প্রোনাউন দিয়ে কমা দিয়ে যখন ক্লজটা যুক্ত থাকবে তখন এটা নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং। যখন কমা ছাড়া থাকবে এটা এসেনশিয়াল, এবং এই ক্ষেত্রে এইটা হচ্ছে ডিফাইনিং বা রেস্ট্রিকটিভ। সো বুঝলেন তো, এটা খুব একটা গুরুত্ব নেই যেখানে কমা থাকবে, এটার খুব গুরুত্ব আছে যখন কমা থাকবে না। ওকে, তাহলে রেস্ট্রিকটিভ ক্লোজ নন রেস্ট্রিকটিভ ক্লোজ নিয়ে আর খুব একটা চিন্তা করার বিষয় নাই। আমি ওটাকে একটা অ্যাপোজিটিভ হিসেবে অনেক সময় আমার রিডিংয়ে পরিচয় করিয়ে দিয়েছিলাম, ওটা নিয়ে আরও আলাদা কথা হবে। সো আসেন আমরা আরেকটা বিষয় দেখি, আপনাদের জন্য একটা টেস্ট দিই এবার। অনেকক্ষণ তো পড়লেন রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ, যেহেতু আমার রিকোয়েস্টের ভিডিও, তো আপনাদেরকে বলছি এই অংশটা পরে আমাকে বলবেন দ্য মুভি হুইচ ওন অ্যান অ্যাওয়ার্ড ওয়াজ ফ্যান্টাস্টিক, এইটা কি রেস্ট্রিকটিভ ক্লোজ নাকি নন রেস্ট্রিকটিভ ক্লোজ, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এটার বাংলা অর্থটাও এখানে দিয়ে আছে। সো জাস্ট এইটুকু পড়ে আমাকে বলবেন এখানে কমা আছে কি নাই, সেটার উপর ভিত্তি করে বা সেন্টেন্সের উপর অর্থের উপর ভিত্তি করে আপনারা বলবেন রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ, আমি অবশ্যই রিপ্লাই দেব। ওকে, এবার আসি আমরা ইনফিনিটিভ ক্লজগুলোকে চেনার চেষ্টা করি। ইনফিনিটিভ ক্লজ একেবারে সহজ, এই যে ইনফিনিটিভ ক্লজ, আমি যদি একটু নিচে নিয়ে আসি, এই যে ইনফিনিটিভ ক্লজ। সো ইনফিনিটিভ ক্লজ চেনার জন্য আপনাকে দেখেন বেশ কষ্ট করতে হবে না। টু এর পরে যদি ভার্ব থাকে, টু এর পরে ভার্ব থাকলে এটা এই ভার্বটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব, তাই তো। সো টু যুক্ত এই যে ক্লজটা রয়েছে, এগুলো হচ্ছে ইনফিনিটিভ ক্লজ। তো আই হোপ আমি পূর্ণ একটা অর্থ দিতে পারতেছি, আর টু সি আলাদা দিয়ে অর্থ দিতে পারতেছি না। সো এইটাকে যদি আমি একসাথে নিই তাহলে এই ক্লজটার একটা পূর্ণ অর্থ আমরা পেয়ে যাব ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জন্য। সো আই হোপ টু সি ইউ সুন, আমি আশা করি তোমার সাথে শীঘ্রই দেখা হবে। শি ডিসাইডেড টু কুইট হার জব, সে সিদ্ধান্ত নিয়েছে তার চাকরি ছেড়ে দেবে। সো তোমার সাথে শীঘ্রই দেখা হবে, তার চাকরি ছেড়ে দেবে। এই যে টু ট্রাভেল, টু দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হয়ে, এই যে ক্লজটা স্টার্ট হয়েছে, টু ট্রাভেল নেক্সট মান্থ, এই ক্লজটাকে বলা যেতে পারে কি ওই যে ইনফিনিটিভ ক্লজ। সো এটা পূর্ণ একটা অর্থ দিতেছে, এটা পূর্ণ অর্থ দিতে পারবে না একা, সেই জন্য এটার উপর ডিপেন্ডেন্ট। এই জন্য এই যে ডিপেন্ডেন্ট অংশটা, এটাকে টু যুক্ত ইনফিনিটিভ ভার্ব দ্বারা যুক্ত পুরো যে ক্লজটা রয়েছে, এই ক্লজটাকে বলা হয় ইনফিনিটিভ ক্লজ। আমরা হয়তো বা মনের অজান্তেই অনেক সেন্টেন্স এরকম মেক করে থাকি, বাট জানি না এটা কী করছি।
সো আমি রিভিশন দেওয়ার আগে আমি আরেকটু বলে নিতে চাই, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো চিনে নেওয়ার জন্য এখানে একটা লিস্ট দেওয়া আছে, কজ অ্যান্ড রিজন বোঝায় যেগুলো দ্বারা, টাইমের জন্য যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আছে, কন্ট্রাস্টের জন্য যেগুলো আছে, ম্যানারের জন্য যেগুলো আছে, আমরা এখানে লিখে রাখছি। সো এটা আমার কমপ্লেক্সের ভিডিওতে পূর্ণ প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আপনারা যখন রাইটিংয়ে প্রবলেমে পড়েন বা রিডিং পড়েও বুঝেন না, সো বা আপনি যখন একটা রাইটিং লিখতে চান বা স্পিকিংয়ে আপনি কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে চান, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার আমি কমপ্লেক্স সেন্টেন্সের যে ভিডিওটা আসতেছে ওইটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোঅর্ডিনেটিং কনজাংশন আমি অলরেডি আমার কম্পাউন্ড সেন্টেন্সের ভিডিওতে বলেছি, তারপরেও এখানে মনে রাখার জন্য উপায়টা বলে দিয়েছিলাম ওই জায়গায়ও, এবং সবাই এভাবেই মনে রাখে, ফ্যান বেস দিয়ে এফ দিয়ে ফর, এন দিয়ে এন্ড, এবং এটা কেন, রিজনের জন্য, এডিশনের জন্য, এবং নটটা হচ্ছে নেগেটিভ এডিশনের জন্য, এবং কন্ট্রাস্টের জন্য বি মানে বাট, আর চয়েসের জন্য ওর, মানে যদি বাড়তি কোনো চয়েস থাকে, আনএক্সপেক্টেড কন্ট্রাস্টের জন্য ইয়েট, আনএক্সপেক্টেড কন্ট্রাস্টের জন্য ইয়েট, এবং রেজাল্ট প্রকাশ করার জন্য ইয়েস। সো এই জিনিসটা আমি আমার কম্পাউন্ডের ভিডিওতে আমি দিয়ে দিছিলাম। সো যেহেতু আমি কম্পাউন্ডের ভিডিওতে এটা এক্সপ্লেন করেছি, আপনারা এটার প্রত্যেকটার ব্যবহার আলাদা আলাদা সেন্টেন্সে দেখাইয়েছে, আপনারা দেখে আসতে পারেন, এবং এই যে এটা আমার কনজাংশনের, এই কনজাংশনগুলো আপনারা চিনতে পারবেন, আমার কমপ্লেক্স সেন্টেন্সের ইয়েতে ব্যবহার সহ জানতে পারবেন। প্রত্যেকটা কনজাংশনের ব্যবহার জানতে পারা, এবং কনজাংশন না জানতে পারলে আপনি একটা সেন্টেন্সের অর্থ দিতে পারবেন না, প্রিপোজিশনের ব্যবহার জানতে না পারলে আপনি একটা সেন্টেন্সের পূর্ণ অর্থ দাঁড় করাতে পারবেন না সুন্দর করে। সেই জন্য আপনারা এইগুলোর উপর জোর দেন। আমি যদিও আজকে ক্লজ নিয়ে অনেক কথাবার্তা বলছি, এগুলোকে আপনার বারবার রিভিশন দিতে হবে, নিজের বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এবং কিভাবে কি করতে হয় এই যে আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন এইটুকুর। সো অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করবেন বাস্তব জীবনে, সেক্ষেত্রে আপনারা অনেক বেনিফিটেড হবেন আমি আশা করছি। আর যদি আপনারা ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই জায়গা, আর পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ভালো না লাগলে অফকোর্স বলে যাবেন যে ভালো লাগেনি, আর যদি মনে হয় যে এটা খুবই ইনফরমেটিভ ছিল এবং আপনারা উপকৃত হয়েছেন, অনেক কিছু নতুন ইনফরমেশন জানতে পেরেছেন, তাহলে অফকোর্স ধন্যবাদ দিয়ে যাবেন। সো আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।